আচ্ছা, আমরা শুরু করি। দেখেন, আমরা গত ক্লাসে সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল প্রসেস বা ইন্টারফেস সম্পর্কে জানছি, তাই না? তো আজকে আমরা একটু সামনের দিকে আগাই, টুলসের কাজও দেখি দুটো কিছু। দেখেন, আমরা সফটওয়্যার চলে আসি। আমি এখান থেকে ইলাস্ট্রেটর 23 ওপেন করলাম। সবাই সফটওয়্যার ইনস্টল করছেন? সবাই পিসিতে কোনো প্রবলেম হয়েছে নাকি? কি প্রবলেম? জিমেইল লগ ইন চাওয়ার তো কথা না। আচ্ছা আচ্ছা, তাহলে তারপরে আর সমস্যা নেই। ওকে, ও দেখেন, আমরা তাহলে সফটওয়্যারে চলে আসলাম। এখন আমরা কি নতুন ডকুমেন্ট সবাই ক্রিয়েট করতে পারি না? একটা আর্টবোর্ড ক্রিয়েট করা, সহজ কথায়। তো দেখেন, আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে আসতে পারি অথবা ফাইল থেকে নিউতে আসতে পারি, সেম একই জিনিস আসবে সামনে। তো দেখেন, আমরা এখান থেকে যে কোনো একটা ধরনের A4 নিলাম। আমি এখান থেকে সাইজ আর কোনো কিছু চেঞ্জ করতেছি না, যা সেইভাবেই থাক। আচ্ছা, তো দেখেন, আমরা আজকে আমরা যেটা দেখব সেটা হলো যে সফটওয়্যারের ফার্স্ট যে টুলস আছে সেই টুলস সম্পর্কে একটু জানবো। আচ্ছা, তো দেখি, আমরা ইলাস্ট্রেটরে আসি। দেখেন, আমাদের এই যে সফটওয়্যারের কোনটাকে কি বলে আমরা কি সবাই এখন জানি? উপরেরটাকে কি বলে বলেন তো? মেনু বার, তারপরে টুলস কন্ট্রোলার, এটাকে কি বলে? ট্যাব। এটা টুলবার বা টুল বক্স, যেটা কি বলে। নিচের এটা, এটা দরকার নেই, জন্য ই করেনি। এটাকে বলে স্ট্যাটাস বার। আর এটাকে কি বলে? না, বলেনি। আচ্ছা, বসেন। এটার নাম কি? এইটা তো সুযোগ নাই যে এইটার দরকার নাই, এইটা তো বলেন। হ্যাঁ, এটাকে বলে প্যালেট। আর এই বাইরের অংশটুকুকে কি বলবো? এই যে টোটাল এই জায়গাটাকে কি বলবো? ওয়ার্ক স্পেস। আর সাদা অংশটুকু আর্টবোর্ড। তো দেখেন, আমাদের ফার্স্টে যে টুলটা আছে, এটার নাম হলো সিলেকশন টুল। একটু আমরা ভিডিওটা একটু খেয়াল করি সবাই। সিলেকশন টুলটা হলো যে আমরা যে কোনো কিছু বা যে কোনো অবজেক্টকে ধরতে পারি সিলেকশন টুল দিয়ে। আমরা যে টুলেই কাজ করি না কারণ আমাদেরকে সিলেকশন টুলে আসতে হবে। ঠিক আছে, সিলেকশন টুল হলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এই সফটওয়্যারের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যে টুলে কাজ, দেখেন প্রত্যেকটা টুলের একটা একটা কাজ আছে। এখানে অনেকগুলো টুল আছে, প্রত্যেকটা টুলে একটা একটা কাজ আছে। কিন্তু এই সিলেকশন টুলটা এমন একটা টুল যেটা দিয়ে আমরা কোনো একটা কিছুকে সিলেক্ট করতে পারবো, ধরতে পারবো, বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যেতে পারবো। যেমন আমি একটা আপনাদেরকে দেখাই। ধরেন একটা শেপ নিলাম, এই যে এটা একটা শেপ। ঠিক আছে, শেপ তো বোঝেন নাকি? এটা একটা শেপ। তো দেখেন, এই যে শেপটা, এই শেপটা কি আমরা দেখেন অন্য কোনো টুল দিয়ে এতটা এইভাবে ধরতে পারবো না। এক একটা টুলে এক এক রকম কাজ আছে, কিন্তু এই যে সিলেকশন টুলের শুধুমাত্র একটাই কাজ, কি? শেপকে সিলেক্ট করা। এবং আমাদের সবসময় এটা কাজে লাগবে। আমরা অন্য মনে করি এখানে আরও যে টুল আছে এই টুলগুলো দিয়ে কাজ করব, কিন্তু আসবো সর্বশেষ কোথায় আসবো? এই যে সিলেকশন টুলে চলে আসবো আবার। আচ্ছা, এটা মনে একটু ক্লোজ হয়ে যাবে, এটা একটু ঝামেলা করতেছে। দেখি তো 22টা ওপেন করি। আচ্ছা,
দেখেন তাহলে কি বললাম, আমরা আবার একটু একটা শেপ ক্রিয়েট করি একটু। এই যে দেখেন আমরা এই যে বাকি যে টুলগুলো আছে এগুলোর কাজ তো আমরা শিখবো, কিন্তু প্রত্যেকটার একটা একটা নির্দিষ্ট কাজ আছে। এরও একটা নির্দিষ্ট কাজ আছে সিলেকশন টুলে, সেটা কি সিলেক্ট করা। আমরা মনে করেন এটা কোনো শেপকে, কোনো একটা সহজ কথা, কোনো একটা অবজেক্টকে যদি ধরতে যাই সেক্ষেত্রে কী করতে হবে, সিলেকশন টুলে যাইতে হবে। সেটাকে যদি কোনো জায়গায় সরাইতে যাই তাও কী করতে হবে, সিলেকশন টুলে আসতে হবে। দেখেন আমরা মানে সহজ কথায় এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা ইউজ করতেছি, এর হাত বলা যায়, ঠিক আছে। কি বললাম, হাত। আমরা হাত দিয়ে কি করি, একটা বিভিন্ন কাজ করি না, তো আমাদের কাজের হেল্পিং হ্যান্ড হিসেবে অনেক টুল আছে, কিন্তু মেইন সেটা কি এটাই, যে কোনো কিছু করবো আমরা এটা দিয়ে, ঠিক আছে। ক্লিয়ার এতটুকু, সিলেকশন টুলের কিন্তু এতটুকুই কাজ, কিন্তু এটার মানে মনে করেন যে সর্বক্ষেত্রে আমাদের ব্যবহার হবে। সবটাকে যদি এর ভিতরে কোনো টুল বেশি ইউজ হয় সেটা হবে সিলেকশন টুল। কেন আমাকে ধরতে হবে, মনে করেন আমি একটা ডিজাইন করলাম, এই যে পেজটাতে আমি একটা ডিজাইন করলাম, কিন্তু প্রত্যেকটা মনে করেন যে ইমেজকে ধরলাম, অনেকগুলো শেপ থাকতে পারে, হেডলাইন থাকতে পারে, সাব হেডলাইন থাকতে পারে, প্যারাগ্রাফ টেক্সট থাকতে পারে, আইকন থাকতে পারে, ঠিক আছে। তো এই ধরনের সব প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে বা একসাথে সব কিছু ক্ষেত্রে আমার কোনটা কাজে আসবে, সিলেকশন টুল, ঠিক আছে। এটা হলো আমাদের মেইন কাজ, যে সিলেকশন টুল দিয়ে আমরা কোনো অবজেক্টকে ধরতে পারবো, মুভ করাতে পারবো। আচ্ছা এবার আর একটা জিনিস একটু দেখি। দেখেন এই যে শেপটা আমার এখানে আছে, এই শেপটা বাইরে এখন ক্লিক করলাম, এই শেপটাকে এখন ধরা আছে, নাই তো। এখন এই যে এর উপরে ক্লিক করলাম, একটা এরিয়া মতো বোঝা যাচ্ছে না, এটা ধরা আছে। এখন দেখেন যদি আপনি এইরকম এই কর্নারে আসেন বা এরকম এই মিডিল বরাবর আসেন, তাহলে আইকনগুলো একটা চেঞ্জ হচ্ছে, দেখছেন এই যে আইকনগুলো একটা চেঞ্জ হচ্ছে না। মাউসের সাধারণত আইকন কেমন থাকে, একটা ছোট তীর চিহ্নের মতো, এখন যেমনটা আছে, কিন্তু এখন আমি ঠিক এইখানে যখন নিয়ে আসলাম, এই যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে না। এইটার দ্বারা কি বোঝা যায়, এটাকে আমি বড় করতে পারবো, কি এই সাইডে বরাবর বড় করতে পারবো, অথবা এই সাইডে আসলে এই সাইড বরাবর বড় করতে পারবো, ঠিক আছে। ও দেখেন আবার যে কর্নারে আসি, এই কর্নারে আসলে এটাকে একদম মানে ফ্রি হ্যান্ডে মুভ করাইতে পারবো, এটাকে বলে স্কেলিং করা, ঠিক আছে। কি বললাম, একটা শেপকে যে কোনোভাবে, দেখেন এখানে আমি যদি চাই যে এটাকে ঘোরাবো, দেখেন এখানে একটা ঘোরানোর একটা অপশন আছে, দেখছেন এই যে এই শেপকে আমি চাইলে ঘোরাতে পারবো। এখন যদি আপনি শিফট প্রেস করেন, শিফট প্রেস করলে একটা নির্দিষ্ট মাপ বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এটা ঘুরতে থাকে, ঠিক আছে। শিফট প্রেস করলে দেখেন এখন কত 0 ডিগ্রি আছে, দেখতে পাচ্ছেন কি সবাই, 0 ডিগ্রি আছে। এখন আবার ঘোরালাম 45 ডিগ্রি আছে, এখন কত আছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায় ফেললাম। তো এটা হলো এর কাজ, ঠিক দেখেন এর কর্নারে আসলে আমরা কি করতে পারবো, এটাকে ফ্রি হ্যান্ডে স্কেলিং করতে পারবো, অর্থাৎ কি দেখেন এটা ছোট হয়ে গেছে না একটা শেপকে, আবার এটাকে টেনে বড় করেন, এই যে বড় হয়ে গেছে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের যে ইলাস্ট্রেটর এটা হলো একটা ভেক্টর বেস সফটওয়্যার, ঠিক আছে, আর ফটোশপটা হলো রাস্টার বেস সফটওয়্যার। রাস্টার বলতে হলো ইমেজকে বোঝায়, ঠিক আছে। তো দেখেন যখন রাস্টার বলতে যখন ইমেজকে অনেক সময় বেশি জুম করলে কি হয়, ইমেজ ফেটে যায় না, ফাটে কি না, ইমেজ ফেটে যায়। কিন্তু এইখানে এই যে ভেক্টর বা এই যে ইলাস্ট্রেটর যে ভেক্টর বেস সফটওয়্যার, এই ভেক্টর কখনো ফাটবে না। দেখেন আমি এটাকে একটু জুম করতেছি, এই যে এটা কি ফাটছে, কিন্তু যদি আপনি এখানে কোনো ইমেজকে প্লেস করেন, মনে করেন আমি এখানে কোনো একটা ইমেজকে নিয়ে আসবো, যে কোনো একটা ইমেজকে আমি একটু নিয়ে আসি, মনে করেন এই ইমেজটাকে আমি নিয়ে আসলাম। এবার দেখেন এই ইমেজটাকে আমি জুম করতেছি, ফেটে গেছে না, এই যে ঘর ঘর মতো দেখছেন এইগুলো, এইগুলো হলো একটা একটা পিক্সেল। এটা আমি এইটা শুধুমাত্র এইটাই বোঝাচ্ছি যে ইমেজটা ইমেজ ফাটবে, ভেক্টর ফাটবে না, এটাই, ঠিক আছে। দেখেন এখানে আবার একটু দেখায় যে এখানে এটা কখনোই ফাটবে না, ঠিক আছে। এবার এটাকে একটু জুম করি, সরি একটু জুম আউট করলাম। এখন কি আপাতত এতটুকু আমরা জানলাম, দেখি এটা দিয়ে আর কি কাজ করা যায়।
আচ্ছা, এবার আমরা আর একটা জিনিস একটু দেখি। দেখেন একটা শেপের, এটা একটা শেপ না, একটা শেপের দুইটা জিনিস থাকে, সেটা হলো একটা ফিল এবং একটা স্ট্রোক। আর একটা ইম্পর্টেন্ট আর একটা জিনিস, সেটা হলো পাত। পাত না হলে কখনো শেপ হবে না, ঠিক আছে? যদি পাত না হয় তাহলে কখনো শেপ হবে না। একটা শেপে মনে করেন যে ফিলও থাকতে পারে, আর ফিল না থেকে স্ট্রোক থাকতে পারে, ঠিক আছে? কিন্তু যে কোনো শেপের একটা আকৃতিতে আমার আসতে গেলে অবশ্যই আমাকে কী হতে হবে, আমার পাত থাকতে হবে। এবার পাত কি সেটা আমরা দেখতেছি। দেখেন এই যে মাউসের কার্সারটা যখন আমি ঠিক সাইড বরাবর নিয়ে আসলাম, ছোট একটা লেখা আসছে দেখছেন, পাত, দেখতে পাচ্ছেন কি সবাই? এটাকে বলে পাত, অর্থাৎ শেপের সাইড দিয়ে যেটা থাকে। আচ্ছা, এবার ফিল এবং স্ট্রোক আমরা এটা একটু দেখি। দেখেন এইখানে আমাদের দুইটা অপশন আছে, এইটা হলো ফিল এবং এটা হলো স্ট্রোক। দেখেন এই যে একটা শেপ ছিল না আমার, এর সাইড দিয়ে আর একটা ব্ল্যাক টাইপের একটা কালার হয়ে গেছে না, এইটাকে বলবো আমরা হলো স্ট্রোক। কি বলবো? স্ট্রোক। এখন স্ট্রোক এর একটা বিষয় আছে, স্ট্রোক কিন্তু কখনোই ভেতরে আসতে পারবে না, ঠিক আছে? এইরকম ফিল কালার হইতে পারবে না। স্ট্রোক সবসময় থাকবে কি, এই যে পাত বরাবর, ঠিক আছে? স্ট্রোক সবসময় কি থাকবে? স্ট্রোক সবসময় পাত বরাবর থাকবে। এখন আমি চাইলে এই যে ব্ল্যাক কালারকে এই যে ফিল কালারে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে এই মাছের এই যে ফিল কালারটা এটা স্ট্রোকে চলে আসবে, কিন্তু স্ট্রোক কোথায় থাকবে? এই বর্ডার বরাবরই, অর্থাৎ আমার পাতেই থাকবে। কিন্তু দেখেন আমি একটা শেপ নিলে একটু করি, এটাকে একটু কপি করি। এই যে, তো দেখেন এখান থেকে আমি ফার্স্টে আমার এখানে স্ট্রোকের অপশন আছে, এই যে স্ট্রোকের এখানে তো নান একটা অপশন আছে এখানে, এই যে নান, এটাকে নান করে দিলাম, অর্থাৎ কি আমার স্ট্রোকটা আমি রাখলাম না। এবার ঠিক এইখানে আসলাম, এই যে এই শেপটাতে এসে আমি এখান থেকে ফিলটাকে নান করে দেবো, দেখছেন? তাহলে কি করলাম, একটা শেপে কয়টা জিনিস দেখলাম, দুইটা জিনিস, একটা কি ফিল এবং স্ট্রোক, তাই না? আর একটা জিনিস আছে, সেটা হলো কি, যে পাত। এটাকে একটু নিচে দেখায়। দেখেন আমি এখান থেকে ফিলটাকে অফ করলাম, স্ট্রোকটাকে অফ করলাম। এখন দেখেন এটা দেখা যাবে না, পাত সাধারণত দেখা যায় না যদি আপনি সিলেক্ট না করেন। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, এখন কি দেখা যাচ্ছে? যদি আপনি সিলেক্ট না করেন তাহলে পাত দেখতে পাবেন না, কিন্তু এখানে কিন্তু পাত আছে। এখন আপনি এটাতে আবার ফিল কালার, স্ট্রোক কালার দেন, এটা কিন্তু কালার নিয়ে নেবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে একটা শেপে কি কি আছে? ফিল আছে, স্ট্রোক আছে, আর একটা কি আছে, যেটা না হলে শেপই হবে না, সেটা কি? পাত। ক্লিয়ার? ফিল, স্ট্রোক এবং পাত। আচ্ছা, এটাকে একটু ডিলিট করি। আচ্ছা, তো দেখেন এখানে আমার এবার আমরা একটা শর্টকাট কি একটু দেখি। দেখেন আমাদের এই যে শর্টকাটে আমরা কাজ করতেছি না, আমি যে জুম ইন জুম আউট করতেছি, এটা কি দেখছেন? এইটা জুম ইন জুম আউটটা আমরা কিভাবে করতে পারি? দেখেন এই জুম ইন জুম আউটটা আমরা কন্ট্রোল এবং স্পেস, কি বললাম? কন্ট্রোল এবং স্পেস, কন্ট্রোল এবং স্পেস একবারে চেপে ধরলাম, দিয়ে মাউসের যে এই যে রাইট সাইডটা, সরি মাউসের কার্সারটা যদি উপরের দিকে নিয়ে যায় তাহলে কি হবে? জুম হবে। আবার নিচের দিকে নিয়ে আসলে জুম আউট হবে, ঠিক আছে? কি বললাম? যদি উপরের দিকে নিয়ে যান তাহলে কি হবে? জুম হবে। যদি নিচের দিকে নিয়ে আসেন তাহলে কি? জুম আউট হবে, ঠিক আছে? এইখানে দেখেন এডিট থেকে এই যে কিবোর্ড শর্টকাট বলে একটা অপশন আছে, এডিট থেকে আমি আবার একটু দেখাচ্ছি। এডিট থেকে কিবোর্ড শর্টকাট, এখান থেকে মানে আমাদের মোটামুটি যত ধরনের শর্টকাট আছে এখানে সবগুলো এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? যদি মেনু অপশনে আসি তাহলে উপরে যে মেনু বারের ভিতরে অনেকগুলো আছে, দেখেন এর অপশনগুলো পেয়ে যাবেন। ফাইলের ভিতরে এই কিছু শর্টকাট আছে, এগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এগুলো একটু দেখে নেবেন। এখানে যতগুলো শর্টকাট আছে সবগুলো আমাদের মনে রাখাও কঠিন, বা সবগুলো কাজেও লাগে না। যেগুলো আমাদের কাজে লাগবে আমরা সেগুলো মনে রাখবো, ঠিক আছে? তাহলে এটা কোথা থেকে পাবো? এডিট থেকে, কিবোর্ড শর্টকাটস থেকে, এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই যে
আর এরপরেও যদি মনে করেন যে এখান থেকে দেখে পছন্দ হচ্ছে না, জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর শর্টকাট বলে সার্চ দেবেন, অজস্র পেয়ে যাবেন। তো এখানে একটু আসি, আমি দেখাই দিই। ইলাস্ট্রেটর শর্টকাট কি আমি যদি ইমেজে আসি, দেখেন এখানে অজস্র পাবেন, ঠিক আছে, মানে কোনো অভাব নেই আর কি, ঠিক আছে, এটাই। তাহলে আমরা কি বললাম যে জুম ইন জুম আউটটা তাহলে কি বললাম, যে কন্ট্রোল এবং স্পেস দিয়ে যদি আমরা এটা করি তাহলে এটাকে জুম ইন এবং জুম আউট করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন এটাকে জুম ইন জুম আউট করার আরও একটা ওয়ে আছে, সেটা কি যদি আপনি ওয়াল্টার প্রেস করেন, কি বললাম, ওয়াল্টার প্রেস করে যদি মাউসের যে স্ক্রল যেটা আছে বাটনটা আছে, এটা যদি সামনের দিকে দেন তাহলে এটা জুম হবে, যদি মানে ভেতরের দিকেই করেন তাহলে এটা জুম আউট হবে। এই যে দেখছেন, এটা কন্ট্রোল এবং স্পেস দিয়ে আমরা করতে পারি, ওয়াল্টার চেপেও করতে পারি। এটা এক যার যেমন মানে যেভাবে সুবিধা মনে করে সে সেইভাবে এই কাজটা করে, ঠিক আছে। কি বললাম, ওয়াল্টার চেপে যদি মাউসের স্ক্রলটা কাছের দিকে নিয়ে আসেন, মানে নিচের দিকে করেন তাহলে কি হবে, জুম আউট হবে। যদি বাইরের দিকে করেন তাহলে কি জুম ইন হবে। বুঝতে পারছেন কি সবাই? এই যে তাহলে কয়টা প্রসেস দেখালাম, দুইটা। এখানে আরো একটা প্রসেসে করা যায়, সেটা হলো কন্ট্রোল প্লাস প্লাস। এই যে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল মাইনাসে কি হবে, জুম আউট হবে। কন্ট্রোল প্লাস যদি আমি দিই তাহলে কি হবে, জুম ইন হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম, দেখেন আমি কিন্তু এখানে কয়টা অপশন বলছি, তিনটা অপশন বলছি। এখানে আরও একটা ওয়ে আছে, সেটা কি একটা নির্দিষ্ট মাপ করাবার। এইখানে দেখেন ঠিক এই কর্নারে, এইখানে আপনি কত পার্সেন্ট জুম চাচ্ছেন, যদি এরকম কিছু লিখে দিতে চান এখানে দিয়ে জাস্ট ইন্টার দেবেন, সেই রকমভাবে সেরকম জুম হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি এখানে জুম করি, এখন কত 66.67 আছে, তো এটাকে একটু জুম করি বেশি, দেখেন এখানে কত 154.76% জুম হয়েছে। এইরকম আপনার যতটুকু দরকার যদি আপনি এখানে লিখেও দিতে পারেন সেটাও সম্ভব। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু বলি, সেটা হলো অ্যাকচুয়াল স্ক্রিন এবং ফিট স্ক্রিন। আমরা যখন কোনো কাজ করি, এটা একটা A4 সাইজ নিয়েছিলাম আমি, ঠিক আছে। এখন A4 সাইজটা অ্যাকচুয়ালি কি আর ফিটটা কি? অ্যাকচুয়াল বলতে কি, যে মানে ওর যে অরিজিনাল যে সাইজটা, ফিটটা হলো যে আমাদের এই সফটওয়্যারের যে ইন্টারফেসটা আছে এর সাথেও একটা ফিট বরাবর থাকবে। যেমন আমি একটু প্রেস করি Ctrl+0, এইটা হলো কি ফিট স্ক্রিন। এবং Ctrl+1 যদি দিই তাহলে এটা হবে অ্যাকচুয়াল স্ক্রিন। দেখেন Ctrl+1 দিলে এটা আরো বড় হয়ে গেছে, একটু জুম করে দেখেন, বাইরে চলে গেছে না এই যে উপরের এরিয়া এবং নিচের এরিয়া। তাহলে কি বললাম, Ctrl+1 দিলে তাহলে কি হবে, অ্যাকচুয়াল স্ক্রিন, আর Ctrl+0 ফিট স্ক্রিন। ক্লিয়ার? এটা ফিট স্ক্রিন এবং অ্যাকচুয়াল স্ক্রিন, এই শর্টকাটগুলো একটু মনে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, আনডু রিডু এটা তো সবাই পারেন নাকি? Ctrl+Z, শিফট Ctrl+Z, এটা তো সবাই পারেন। আনডু রিডু, আচ্ছা কপি তো সবাই করতে পারেন নাকি? Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট, এটা পারেন। দেখুন কপি করা আর একটা, আচ্ছা Ctrl+X দিয়ে কি, Ctrl+X দিয়ে কাট। কাট মানে আমরা জানি তো সবাই, একটা জায়গা থেকে একটা জিনিসকে কেটে নিলাম, ওইটাকে আর একটা জায়গায় পেস্ট করে দিলাম। Ctrl+X দিয়ে কাট করে Ctrl+V দিয়ে পেস্ট করবো। দেখেন এখানে আমরা কপি করতে পারি Ctrl+C দিয়ে। আবার এখানে কপি করে আর একটা ওয়ে আছে, সেটা হলো ওয়াল্টার চেপে। আমি যে ওয়াল্টার প্রেস করি, দেখেন এই শেপটাকে আমি ধরলাম, ধরার পরে ওয়াল্টার প্রেস করলাম, ওয়াল্টার প্রেস করলে দেখেন মাউসের কাটচারটা দেখেন একটু ডাবল মতো হয়ে গেছে না? এখন ওই চেপে ধরে যদি টান দেন তাহলে ওইটা আর একটা কপি হয়ে গেল, ঠিক আছে। কি হলো, কপি হয়ে গেল। এখন যদি এটাকে সিলেক্ট নাও করেন তাও দেখেন ওয়াল্টার চেপে টান দেন, কপি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কপি করা কি Ctrl+C দিয়েও কপি করতে পারি, বা ওয়াল্টার চেপেও আমরা কি করতে পারি, ওয়াল্টার চেপেও কপি করতে পারি।
বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, এবার দেখেন আমরা আর একটা জিনিস একটু দেখবো, সেটা হলো ফন্টে পেস্ট এবং ব্যাগে পেস্ট। ঠিক আছে, আমাদের এটা ডিজাইন হওয়ার সময় কাজে লাগবে। ফন্টে পেস্ট বলতে একটা জিনিসকে আমি কপি করলাম, মনে করেন এই শেপটাকে আমি কপি করলাম, এর উপরে আবার এটাকে পেস্ট করব। আর ব্যাগে পেস্ট বলতে এই শেপটাকে কপি করলাম, এর পিছনে আবার এটাকে পেস্ট করব। ঠিক আছে, দেখেন আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে ফার্স্ট কপি করলাম। ঠিক আছে, এখন কন্ট্রোল যদি এফ দেই তাহলে ফন্টে পেস্ট হবে। কন্ট্রোল এফ, দেখেন আমি এটা কালার একটু যদি চেঞ্জ করি, এই যে হয়েছে না? এবার এই সেম শেপটাকে আবার ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার কন্ট্রোল বি দিয়ে ব্যাগে পেস্ট করলাম। ঠিক আছে, এবার এই শেপটাকে আর একটু সরাই, সরানোর পরে এটার ব্যাগের কালারটা আর একটা দিই। এই যে বুঝতে পারছেন কি? ফন্টে পেস্ট এবং ব্যাগে পেস্ট। ঠিক আছে, তাহলে কি বললাম, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে কি করলাম, ফন্টে পেস্ট করলাম। আর যদি ব্যাগে পেস্ট করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল বি। খুবই সহজ, তাই না? খুবই সহজ শর্টকাট। তাহলে এইখানে দেখেন তিনটা শেপ আছে না? ফার্স্টে উপরে আছে কোনটা, এইটা আছে, তারপরে কোনটা আছে, এইটা আছে, তারপরে কোনটা আছে, এইটা আছে। এখন আমরা লেয়ার একটু খেয়াল করি, দেখেন লেয়ারে এই শেপটা একদম নিচে আছে না, একদম লাস্টে আছে, এটা পরেরটা খেয়াল করি, এই যে মিডিল পজিশনে আছে, মানে কি মাঝে আছে, ঠিক তার উপরেরটা। এখন দেখেন আপনি এইখান থেকে ফন্ট এবং ব্যাগে এটা করলেন না, এখন যদি আপনি মনে করেন যে এইটাকে আবার উপরে নিয়ে আসবেন, ঠিক আছে, দেখি আজকে আমাদের ইসের ভিতরে আছে কিনা একটু দেখি। আচ্ছা, সেটা হলো এর উপরে মনে করেন এই যে শেপটা আছে, এই শেপটাকে মাঝে নিয়ে আসতে পারেন, মাঝেরটাকে এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমরা লেয়ার যদি উপর নিচ করি তাহলে এটা পাবো। এটা অ্যারেঞ্জের একটা অপশন আছে, অ্যারেঞ্জটা আমরা আসতেছি একটু বাদে। ঠিক আছে, ধরেন আমরা তাহলে কি দেখলাম, কি কি শর্টকাট দেখলাম, জুম ইন, জুম আউট, কাট, কপি, পেস্ট নাকি, তারপরে কি আর কি দেখলাম, অ্যাকচুয়াল স্ক্রিন, ফিড স্ক্রিন নাকি, আর কি দেখলাম, ফন্টে পেস্ট, ব্যাগে পেস্ট। আচ্ছা দেখি, আচ্ছা আর একটা জিনিস একটু আপনাদেরকে শেখাই, সেটা হলো যে আমি একটু আগে একটা ইমেজ নিয়ে আসছিলাম না, আমাদের কাজের সময় এখানে অনেক সময় ইমেজ, অনেক সময় বলতে বেশিরভাগ সময় ইমেজ লাগে। তো এই ইমেজকে আমরা কোথা থেকে নিয়ে আসবো? ঠিক আছে, ইমেজকে আমরা কোথা থেকে নিয়ে আসবো? তো সেখান থেকে ফাইলে আসবো, এখানে ফাইল থেকে প্লেস। ঠিক আছে, ফাইল থেকে প্লেসে আসলে দেখেন আমাদের একটা ফাইল ওপেন হবে। কোথায়? আমাদের যে কম্পিউটারে যে ফাইল আছে, এখন আপনি এখান থেকে আপনার যে ফোল্ডার আছে এই সাইড থেকে ফোল্ডার সিলেক্ট করে সেখান থেকে একটা যে কোনো একটা ইমেজকে আপনি এখানে নিতে পারবেন। ঠিক আছে, যে কোনো একটা ইমেজকে, যেমন আমি কোনো একটা ইমেজ ধরে একটা ফাইল থেকে বেরিয়ে আসলাম, আর একটা ফাইলে আসলাম, এই ফাইলে আসলাম, এরকম যে কোনো একটা ইমেজকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এই ফাইলে, সরি একটু দেখানো ভুলে গেল, আবার একটু আসি, ফাইল থেকে প্লেস, দেখেন এখানে এর শর্টকাটও আছে, এই যে ফাইল থেকে প্লেস কি, শিফট কন্ট্রোল পি, এটা আপনি যদি চান একবারে কমান্ড দিয়ে এটাকে চলে আসতে পারে, অথবা ফাইল থেকে এখানে আসতে পারে। ঠিক আছে, দেখেন এই যে ইমেজটা, এই ইমেজটা আমি নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, এই ইমেজটা নিয়ে আসতে যাচ্ছি, এই ইমেজটাকে নিয়ে আসলাম, ধরলাম, এখানে সিলেক্ট হয়েছে। এখন দেখেন এইখানে একটা লিঙ্কের একটা লিঙ্ক বলে একটা অপশন আছে, সেটা হলো টিক দেওয়া আছে, তাই না? এই যে লিঙ্কে যদি টিক থাকে তাহলে এরকম এই ইমেজের উপর একটা ক্রস অপশন আসছে না, এইটা আসে। এটা হলো একটা ইমেজ, একটা প্রত্যেকটা ইমেজের ব্যাগে একটা একটা করে লিঙ্ক তৈরি হয়। ঠিক আছে, তো এই লিঙ্কটা যেন এখানে এইভাবে না আসে, তার জন্য আমরা কি করতে পারি, ফার্স্টে এখানে এসে এই যে ইমবেড বলে একটা অপশন আছে, এখান থেকে ইমবেড করে দিতে পারি, তাহলে এটা চলে যাবে। আপনি এই যতক্ষণ পর্যন্ত ক্রস দেওয়া থাকবে ততক্ষণ পর্যন্ত এই ইমেজে কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, এখান থেকে ইমবেড করে দেবো আমি। এখন এই ইমেজটা আমি যা চাই তাই করতে পারবো। দেখেন এই যে মানে লিঙ্কে যে টিকটা ছিল, আবার একটু আসি, ফাইল থেকে প্লেসে আসি, ধরেন এই যে সেম ইমেজটাকে আবার একটু দিলাম। এখন এই লিঙ্কের টিকটা যদি আপনি উঠাই দেন, এইখান থেকে যদি উঠাই দেন, পরবর্তীতে আর এখানে আর আসবে না এই যে ক্রসটা। ঠিক আছে, আপনি চাইলে ওইখান থেকে টিকটাকে উঠাই দিতে পারেন,
যদি ওখান থেকে মনে করেন কোনো কারণে আপনি ভুলে গেছেন, তখন এখান থেকে কী করে দিতে হবে, এমবেড করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এতক্ষণ আমরা যা দেখলাম মোটামুটি সিলেকশন টুলের কাজ দেখলাম, তাই না? সিলেকশন টুলের কাজ দেখলাম। এবার আমরা একটু পরের যে টুলটা আছে সেই টুলে চলে যাব। এরপরে দেখেন এই যে টুলটা আছে, এই টুলের উপরে এসে ফার্স্টে সেটা ক্লিক দেন, তারপর রাইট সাইড ক্লিক করেন, তাহলে এখানে কী হবে, দুইটা টুল আছে এর ভিতরে। ঠিক আছে? কয়টা? দুইটা আছে। একটা হলো ডিরেক্ট সিলেকশন টুল, একটা হলো গ্রুপ সিলেকশন টুল। তো আমি ফার্স্টে আসতেছি ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি এখান থেকে একটা শেপ তৈরি করবো আগে। আমি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো অ্যাঙ্কার এবং পয়েন্টকে ধরা। কি বললাম? অ্যাঙ্কার এবং পয়েন্টকে ধরা। এবার অ্যাঙ্কার বা পয়েন্ট এটাকে মানে কাকে বলে বা কোথায় পাবো এটা দেখেন। এইখানে প্রত্যেকটা শেপের এই যে কর্নারে আসলে ওখানে অ্যাঙ্কার লেখা আসছে। এইখানে খেয়াল করেন, ওই যে পিঙ্ক টাইপের একটা কালারে অ্যাঙ্কর লেখা আসছে। ঠিক আছে? এইটা হলো অ্যাঙ্কর, এবং এইখানে যে রাউন্ড টাইপের যেটা আছে এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে? এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, অ্যাঙ্কার পয়েন্টকে ধরতে পারি। কি পারি? অ্যাঙ্কার পয়েন্টকে ধরতে পারি। দেখেন এই যে শেপটা আছে, একটু আগে আমরা দেখলাম কি সিলেকশন টুল দিয়ে এইভাবে বড় করছি না, বা এইভাবে বড় করছি, এরকমভাবে কন্ট্রোল জেড দিলাম একটু। এখন দেখেন এইটাকে আবার একটু ধরলাম, ধরে ডিরেক্ট সিলেকশন টুলে আসবো। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে আসার পরে এই যে অ্যাঙ্কার পয়েন্টের উপরে যে শুধু আপনি একটা ক্লিক করেন, ফার্স্ট কি করলাম, একটা ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে এটাকে যদি আমি চেপে ধরে এরকমভাবে সরাই, দেখছেন এই শেপটাকে বিভিন্ন আকারে আমি করাইতে পারতেছি। এখন আপনার প্রশ্ন হতে পারে, একটু কন্ট্রোল জেড দিই, সিলেকশন টুলে আসলে দেখেন এটা কি পারতেছে এইরকমভাবে। সিলেকশন টুলে আসলে একটা নির্দিষ্ট মাপ বরাবর হয়। কি বললাম? দেখেন ওর কর্নারটা এই যে সাইডটা সমান আছে না, উপর নিচ বা হরিজন্টাল বা ভার্টিক্যাল বরাবর সবই সমান আছে না পাতটা। কিন্তু যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলে আসি তাহলে কি হচ্ছে, এই কর্নারটা এই কর্নার এবং এই কর্নার পিন অবস্থা থাকছে, আর বাকি এগুলো কি, বাকি এই যে কর্নারটা আমি ধরছি এটা যে কোনো জায়গায়, আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন। এবার ছেড়ে দেন, আবার দেখেন এটাকে ধরতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন আরেকটা জিনিস একটু বলি, সেটা হলো এই যে অ্যাঙ্করের যে পয়েন্টটা আছে এখানে, শুধুমাত্র কর্নার শেপের ক্ষেত্রে এটা আপনি পাবেন, রাউন্ড শেপের ক্ষেত্রে পাবেন না। ঠিক আছে? দেখেন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে আসি, আসার পরে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের উপর একটা ক্লিক করলাম, ফার্স্ট কি করলাম, ক্লিক করলাম। এটাকে যদি চেপে ধরে টান দিই, তাহলে দেখেন শেপের একটা আকৃতি হয়ে গেল না, আরেক রকম। দেখছেন কত সহজ না শেপগুলোকে তৈরি করা, খুব ইজি না? এখন ধরেন এই শেপটাকে এই পয়েন্ট থেকে না চলে আসছেন, আপনি এবার এই পয়েন্টটাকে ধরেন, এটাকে ধরে এরকম দিয়ে দেন, এটাকে ধরে এরকম টেনে দেন। দেখেন একটা শেপ কেমন ছিল আর কেমন হয়েছে। এখন দেখেন আমি আবার এখানে আসলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম, এইটাকে আবার সরাই দিলাম একবার, আবার কি সেই শেপের রূপে চলে আসছে না? তাহলে দেখেন এই শেপটা এমন একটা জিনিস যেটাকে আমরা যেভাবেই করি না কেন, আমরা আবার পূর্ববর্তী অবস্থায় ফিরে নিয়ে আসতে পারি। তবে আমরা যখন শেপকে কাটাকাটি করব, সেই ক্ষেত্রে এই শেপটাকে ধরুন কেটে যদি ত্রিভুজ করে ফেলি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আবার এই রূপে আনা খুব কঠিন হয়ে যাবে। এবার দেখেন আমি যদি একটা শেপ নিলাম এখানে, এই যে এটা একটা স্কোয়ার শেপ নিলাম। এখন এই স্কোয়ার শেপের এই শুধুমাত্র একটা কর্নার, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে না ধরে যে কোনো একটাকে যদি চেপে ধরে টান দেন, তাহলে একটা রাউন্ড শেপ হয়ে যাবে। কি হয়ে যাবে? রাউন্ড শেপ। এবার দেখেন আমি একটাকে ধরলাম, একটা কর্নারকে ধরলাম, একটা শেপ হয়েছে না? দেখেন এবার এইটাকে আবার দিয়ে দিলাম, এইটা আর একটা স্টাইল হয়ে গেছে না? এবার এইটাকে আর নিয়ে আসি, এটা আর একটা স্টাইল হয়েছে।
আবার এখানে আসে, এটাকে আর একটা স্টাইল, একদম কি এখন কি আগের অবস্থায় ফিরে আসলাম। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি বলেন তো? ডিরেক্ট সিলেকশন টুলের মেইন যে কাজ সেটা হলো অ্যাঙ্কার এবং পয়েন্টকে ধরা, এতটুকুই। কি বললাম? অ্যাঙ্কার এবং পয়েন্টকে। আপনি আবার পাতকেও ধরতে পারবেন। কিভাবে একটু দেখাই। পাত কি সবাই বুঝছেন তো নাকি? এই যে সাইডে যেটা থাকে, এই যে পাত লেখা আসছে না? এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, ঠিক এরকম চেপে ধরে টান দেবো। চেপে ধরে টান দেওয়ার কারণে এই পাতটাকে তখন সিলেক্ট করবো, ঠিক আছে? এবার এটাকে চেপে ধরে টান দেন, এই যে দেখছেন, ঠিক আছে? এখন কি আমার যে পাতটাকে ধরছি, অর্থাৎ যে সাইডকে ধরছি, ঠিক তার অপোজিট সাইড কি আছে? পিন অবস্থা আছে না? ওটা কি নড়ছে? ওটা কিন্তু নড়ছে না। ঠিক এই ক্ষেত্রে আমাদের সিলেকশন টুলে আমরা যখন এই যে স্কেলিং করতেছিলাম, এই যেরকম সরাচ্ছিলাম, দেখেন আমরা যে কর্নারটা ধরতেছি বা যে সাইডটা ধরবো, ঠিক তার অপোজিট সাইডটা পিন অবস্থায় থাকবে। দেখেন এইখানে এই কর্নারটা আসে, এই কর্নারকে ধরবো, ঠিক আর অপোজিট এই কর্নারটা পিন অবস্থায় থাকবে, আছে না? এখন আপনি নিচে নিয়ে আসেন, তবুও কি কর্নারটা পিন অবস্থা আছে না? কর্নারের জায়গা আছে না? এই যে ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আর একটা জিনিস একটু আমরা দেখব, সেটা হলো একটা রাউন্ড শেপ নিতে হবে। এই যে ইতিপূর্বে আমরা কি জেনে আসছি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কি ধরলাম, তাহলে আমরা অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম নাকি, পাতকে ধরলাম। এবার দেখেন এই শেপটা আছে, এখন এই শেপে থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম। আসার পরে দেখেন এরও একটা অ্যাঙ্কার আছে, অ্যাঙ্কার পয়েন্ট আছে, দেখছেন প্রত্যেকটার? আমরা এটাকে রাউন্ড করে ফেলছিলাম না? এই যে এখানে অ্যাঙ্কার আছে, তাহলে এর এখানে কি অ্যাঙ্কার আছে? এই যে আছে তো, লেখাই তো আছে অ্যাঙ্কর। এখন দেখেন এই অ্যাঙ্করের উপরে যদি আপনি এসে ক্লিক করেন, তাহলে এবার দেখেন দুই সাইডে দুইটা ই বেরোয়েছে, এটাকে বলে হ্যান্ডেল, ঠিক আছে? কি বলে? এটাকে বলে হ্যান্ডেল। এবার তাহলে আপনার প্রশ্ন হইতে পারে যে এইখানে যে শেপটা ছিল, এই যে এই শেপটার হ্যান্ডেল কোথায় গেল, তাই না? এখানে একটা বিশেষ বিষয় একটু জানাতে, সেটা হলো রাউন্ড শেপের সবসময় হ্যান্ডেল থাকে, কর্নার শেপের হ্যান্ডেল থাকে না, ঠিক আছে? কি বললাম? রাউন্ড শেপের হ্যান্ডেল থাকে, কর্নার শেপের হ্যান্ডেল থাকে না। কর্নার শেপেরও হ্যান্ডেল থাকে, কিন্তু সেটা আমরা পরে জানবো, ঠিক আছে? কর্নার শেপের হ্যান্ডেল থাকে। তো দেখেন এইখানে আমরা একটু দেখি, একটু এখন তো সবাই জুম করতে পারেন নাকি? একটু জুম করি নাকি? জুম করলাম। দেখেন আপনাদের যখন কোনো একটা কাজ করবেন, কাজের সুবিধার্থে যতটুকু সর্বত্র জুম করে কাজ করা যায় করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেখেন আপনি কাজ করতেছেন, এরকম আছে, এর উপর একটা ক্লিক দিলাম, ধরতে অসুবিধা হইতে পারে। ধরেন এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আমার দেখে দেখে ধরতে আছে, আপনার তো জুম করতে কেউ নিষেধ করেনি, তাই না? আপনি তো আপনার কাজ করবেন, কাজের সুবিধা যতটা জুম করা যায়, কোনো প্রবলেম নেই। এখানে জুম করলে যে টাকা দিতে হচ্ছে বিষয়টা তেমন না, বা আপনি এক্সট্রা বেশি কি কষ্ট হচ্ছে, তাও তো না। এখন এবার অ্যাঙ্কারের উপরে একটা ক্লিক করলাম, এই যে অ্যাঙ্কারের উপরে, এখন দেখেন হ্যান্ডেল বেরোয়েছে না? এবার দেখেন এই যে হ্যান্ডেলটা যদি আপনি ধরেন, তাহলে কি দেখেন এই শেপটাকে বিভিন্ন আকৃতি হচ্ছে। এখন এই অবস্থায় যদি আমি দেখেন এটাকে পেঁচিয়ে গেছে না, তবুও কিন্তু এটা শেপই আছে। এটাকে আবার ধরেন এইভাবে, আবার এই সাইডে নিয়ে আসেন, ক্লিয়ার? এবারে এখানে আসলাম, এইখানে আসার পর এইটাকে ধরলাম, দেখেন এখানেও তাই করেন, এই যে দেখছেন? তাহলে কি করছে, আমার যে মেইন মাঝখানে যে মেইন যে অ্যাঙ্করের যে পয়েন্টটা, কন্ট্রোল জেড দিলাম, এই যে এইটা কি আছে, এখন পিন আছে, কিন্তু পিন অবস্থা দেখছেন ওই জায়গাটা কি নড়তেছে। এখন আপনি এই হ্যান্ডেলটাকে যত দূর ইচ্ছে লম্বা করেন, ওই শেপটা ওইখান থেকে ততটুকু লম্বা হবে। এখানে একটা জিনিস আছে, এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত এই হ্যান্ডেলটুকু কাজ করবে, বা এই হ্যান্ডেলটুকু কাজ করবে,
আবার যদি আপনি এইটাকে এইদিকে চেপে ধরেন তাহলে কিন্তু এইটা দেখেন এইদিকে লম্বা হচ্ছে, এইখানে কি কাজ হচ্ছে? যার সাইড যেটা সে সেই সাইডে কাজ করবে। বিষয়টাকে বুঝতে পারছেন? যার সাইড যেটা সে সেই সাইডে কাজ করবে। এবার দেখেন এই যে অ্যাঙ্কার পয়েন্টের উপরে আবার ক্লিক করেন, এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করার পরে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এরকমভাবে সরান, হয়েছে? সরানো যাচ্ছে? সেম এই যে এইখানে আমরা এই যে শেপটা দেখছিলাম এই শেপেরই মতো না, কন্ট্রোল জেড দিলাম। এখন দেখেন এই যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলকে আমি চেপে ধরে এর ভিতরে ঢুকাই দেবো। এখানে কি একটু কর্নার মতো তৈরি হয়েছে না? আবার এই এখানে এসে চেপে ধরে এর ভিতরে ঢুকাই দিলাম, তাহলে কি হলো? এখানে কি কর্নার হয়ে গেল না? এখানে কিন্তু রাউন্ড আছে। দেখেন আমি এবার এখানে ক্লিক করলাম, হ্যান্ডেল বেরোচ্ছে। আর আমি একটু আগে কি বললাম যে কর্নার শেপের কি থাকে? হ্যান্ডেল থাকে না। এখানে কি আছে তাহলে? এটা তো কর্নার। এই যদি এরকম রাউন্ড থাকে, একটু কার্ভ টাইপের থাকে, তাহলে সেই ক্ষেত্রে হবে। এবার এখানে হ্যান্ডেলটা আমরা কি করছি বলেন তো? এই যে হ্যান্ডেলটা এই যে অ্যাঙ্কারের ভিতরে ঢোকাই দিয়েছি। এখানে একটু কন্ট্রোল জেড দিই, এই যে আবার একটু দেখি আমরা এটাকে এই যে এর ভিতরে ঢোকাই দিলাম না? এই যে এই কর্নার শেপেরও হ্যান্ডেল থাকে, কিন্তু হ্যান্ডেলটা থাকে কোথায়? ওর ভেতরে। ওইটাকে আমরা কীভাবে বের করতে হয় পরে আমাদের সেটগুলো আছে, সেটা আমরা তখন দেখবো, ঠিক আছে? তাহলে কি এটাকে ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আর একটা জিনিস একটু দেখি, সেটা হলো রুলার। আমরা যখন খাতাতে কোনো কিছু লিখি তখন আমরা সাইড দিয়ে মার্জিনটা নিই না? তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের এরকম সেফটি মার্জিনের দরকার হয়, কিছু একটা এরিয়াকে সিলেক্ট করার দরকার হয়। তো এই এরিয়ার বাইরে আমি যাব না, ঠিক আছে? কি বললাম? তো এই এরিয়ার বাইরে আমি যাব না। তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? সেফটি মার্জিন, ঠিক আছে? দেখেন এখানে কন্ট্রোল দিয়ে আর প্রেস করেন আপনি, তাহলে রুলার চলে আসবে। দেখেন এই সাইডে কিছু মাপজোক চলে আসছে, দেখছেন? এবার ঠিক এখানে দেখেন আপনি যদি ঠিক এর উপরের থেকে চেপে ধরে এরকম কী করলাম, আবার একটু দেখে কন্ট্রোল জেড, এরকম চেপে ধরে টান দিলাম। কোথার থেকে? ওই রুলারের ওপর থেকে চেপে ধরে টান দিলাম, দেওয়ার পরে এখানে এসে ছেড়ে দিলাম। তাহলে একটা দাগ আসছে না? এই দাগটাকে এখন ধরা যাচ্ছে না, এটা এখন লক অবস্থা আছে। এই যে রুলার, এটাকে আমরা বলি সাধারণত গাইড। কি বলি? গাইড। দেখেন উপর থেকে নিয়ে আসছি, তাহলে কি এটা আমার কি মার্জিন তৈরি হয়েছে না? আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় মার্জিন নেওয়ার দরকার হয়, সেটা হলো এই। এখন এই মার্জিন আবার এখন কি দেখেন, আমরা চাইলে এটাকে ধরতে পারতেছি, ধরা যাচ্ছে কি? ধরা যাচ্ছে না। তো এই মার্জিনকে ধরা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? মার্জিনকে ধরার জন্য একটা তো ওয়ে থাকতে হবে। কারণ আমার মনে করেন এই জায়গায় আমি ফার্স্ট অবস্থায় দিয়ে দিলাম, এখন আমার এইখানে দরকার না, আমার এইখানে দরকার, হতে পারে না? সেই ক্ষেত্রে কী করতে হবে? দেখেন এই যে রাইট সাইড ক্লিক করলাম, রাইট সাইড ক্লিক করে দেখেন এই যে লক গাইডস বলে একটা অপশন আছে, এই সরি আনলক গাইডস। এবার এইটাকে যদি আনলক করে দিই তাহলে এবার আপনি ধরতে পারবেন, ধরা যাচ্ছে? এবার এইটাকে এবার সরান, ধরেন আমি এই সাইডে নিয়ে আসলাম, এটাকেও ধরতে পারবেন আপনি। ধরেন এটাকে আমি নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসলাম। এখন আবার আমি কি করব? রাইট সাইড ক্লিক করে দেখেন আগে কি আসছিল? আনলক গাইড আসছিল না? এখন কি আসছে দেখেন, দেখছেন? লক গাইড। লক গাইড। যখন আপনার গাইড লক থাকবে তখন এখানে কি আসবে? আনলক। যখন আনলক থাকবে তখন কি আসবে? লক আসবে। এই যে এখন তো এখানে ধরা যাচ্ছে না। এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে আপনি মনে করেন আমরা যখন কোনো একটা ডিজাইন করি তখন এখানে অনেকগুলো আপনার ইসের দরকার হয়, যে গাইডের দরকার হয় যখন বেশি বেশি ডিজাইন করা হয়। যেমন একটা ব্রুশের ডিজাইনের কথা বলি, ব্রুশের ডিজাইনে অনেকগুলো পেজ থাকে, ঠিক আছে? অনেকগুলো পেজ থাকে। তো সেই ক্ষেত্রে কী করতে হয়, যে মনে করেন এইখানে একটা
এইখানে একটা আর্টবোর্ড আছে, এখানে একটা আর্টবোর্ড আছে, পাশাপাশি একটা আছে, মনে করেন 4 পেজ, 8 পেজ, 16 পেজ বা 12 পেজের কোনো ব্রোশার ডিজাইন আপনি করতেছেন, প্রত্যেকটা একটা মার্জিনের দরকার হয়। তো এই মার্জিনগুলো ধর আপনার দরকার কি, এই যে এইটাকে সরানো। যখনই আপনি যে কোনো একটাকে আনলক করবেন, বাকি সবগুলোকে কিন্তু কি আনলক হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তা আমি একটাকে করলাম বলে বাকি সবগুলো যে মানে লক অবস্থা থাকবে তা কিন্তু হবে না, ঠিক আছে? কি বললাম, একটাকে আনলক করলে সবগুলো আনলক হয়ে যাবে। দেখেন আমি এখানে কয়েকটা নিয়ে আসি, এখানে বিভিন্ন কয়েকটা নিয়ে আসি। ধরুন আমি এই যে এইটা আছে, এইটাকে এর উপরে নিয়ে আসবো। এখন আমি ধরতে পারতেছি না, রাইট সাইড ক্লিক করলাম, আনলক গাইড করলাম, এটাকে ধরলাম, ধরে এখানে নিয়ে আসি, একদম এই মিডিল বরাবর ধরে নিয়ে আসলাম। দেখেন এবার এই বাকি সবগুলো কি আছে, সবগুলো কি আনলক হয়ে গেছে না? এবার যদি আপনি আবার সেম প্রসেসে যদি লক গাইড করে দেন, তাহলে আবার সবগুলো একসাথে লক হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছেন? বাকি সবগুলো একসাথে লক হয়ে যাবে। রাইট সাইড ক্লিক করলাম। এখন দেখেন এবার আমার কি হতে পারে যে একটা গাইড নিলাম, সেই গাইডের এখন দরকার নাই, হতে পারে না? এখন ধরেন এটাকে যদি আমি এটা আনলক করি, এই যে এখান থেকে দেখাই, আমি আনলক গাইড করলাম আগে একটু, এই যে গাইডকে ধরলাম না, আর আমি ডিলিট প্রেস করলাম, গাইড ডিলিট হয়ে গেল, ওটা থাকলো না, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কন্ট্রোল আর দিয়ে আমরা কি ফার্স্টে কি নিয়ে আসবো, রুলারকে নিয়ে আসবো, তারপরে আমরা গাইডে যত ধরনের কাজ আছে ততগুলোকে করতে পারবো। বুঝতে পারছেন তো সবাই নাকি? আচ্ছা দেখেন এখানে আমাদের আরেকটা অপশন আছে শো গ্রিড। এই যে শো গ্রিডে অপশনে আসলে এই যে গ্রাফ পেপারের মতো একটা অপশন চলে আসে, ঠিক আছে? তাই এইটা আমাদের খুব একটা লাগে না। তো এটা এরকমভাবে যদি চলে আসে, তখন এই যে সেমভাবে আবার রাইট সাইড ক্লিক করবো, এই যে হাইট গ্রিড, ঠিক আছে? কি করলাম, হাইট গ্রিড। এবার রাইট সাইড ক্লিক করলাম, হাইট রুলার্স, এই যে রুলার ছিল না এখানে, রুলার চলে গেছে, কন্ট্রোল আর এ আমি মনে করেন আবার রুলারকে নিয়ে আসলাম, আবার কন্ট্রোল আর প্রেস করি, চলে যাবে, ঠিক আছে? কন্ট্রোল আর এ কি নিয়ে আসলাম, রুলার নিয়ে আসলাম। এখন এই রাইট সাইড ক্লিক করে যে হাইট রুলার্স করে দিতে পারি, অথবা যদি না চান আবার ওই সেমটাই কন্ট্রোল আর প্রেস করবেন, আবার রুলার চলে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মানে আমাদের কিন্তু খুবই কাজে আসে। যদি কেউ চান মনে করেন যে একটু নোটপ্যাডে লিখে রাখতে পারেন, ঠিক আছে? এগুলো আমাদের কাজের মানে গতিকে আরও বাড়ায় দেয়, যার কারণে মনে করেন এই যে ম্যানুয়ালি করা একটু কঠিন, শর্টকাট সহজে করে দিলাম, কাজও ফাস্ট করতে পারবো আমরা, এটা আর কি। আচ্ছা এবার একটু আর একটা জিনিস একটু দেখি, আমরা কোনো একটা অবজেক্টকে দেখুন, এখানে একটা যদি আমরা শেপ নিই, এখানে দেখেন কোনো কালার নাই কিন্তু, দেখছেন এখানে ফিল এবং স্ট্রোক দুইটাই কি নান অবস্থা আছে, এই যে। এখন ধরেন এইখানে এই যে শেপটা আছে না, এই যে শেপটা আছে, এখন এর পাশে আর একটা আমি শেপ নিলাম, আর একটা নিলাম, ঠিক আছে? একটু কালারকে চেঞ্জ করি, লাইট জন্য বেশি বোঝা যায় সেরকমই কিছু দিই। এই যে তিনটা কালার আছে না, এখন আমি চাইলে দেখেন এখন চেপে ধরে একসাথে ধরতে পারবো। কি বললাম, চেপে ধরে একসাথে ধরতে পারবো। এখন আর একটা জিনিস একটু এটার আগে একটু দেখাই দিই, এখান থেকে একটা নিয়ে আসি, এখানে দেখেন আমরা অনেক সময় অনেক ইসে দেখবেন যখন আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাই, ঠিক এইরকমভাবে একটু দেখা জিনিসটাকে আপনারা তখন বুঝতে পারবেন। মনে করেন এটা আপনার একটা ছবি, ঠিক এইরকমভাবে ওরা করে না, ছবিকে রাখে না এরকমভাবে একটা A4 পেপারে,
প্রিন্ট করার আগে। দেখেন আমি এটাকে জাস্ট ফার্স্টে একটাই আমি কি করলাম, কপি করলাম, বাকিগুলো এর মতো হয়ে গেল। এটা কিভাবে করলাম সেটা একটু দেখাই। দেখেন আমি এই যে শেপটা আছে না, এই শেপটাকে ধরেন এইখানে এই সাইডে নিয়ে আসি, এই সাইডে নিয়ে আসলাম। কি করলাম, এটাকে কপি করলাম কিভাবে, ওয়ালটার চেপে। এখানে ওয়ালটার চেপে কপি করলাম। এখন যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, কি বললাম, কন্ট্রোল ডি, ওই যে জিনিসটা আমি করছি ওইটা বারবার রিপিট হবে। কিন্তু এটা কিভাবে রিপিট হবে সেটা একটু দেখায়। ধরুন আপনি এই যে শেপটা নিয়েছেন, এই শেপটাকে কন্ট্রোল জেড দিলাম, একটু ওয়ালটা চেপে ধরে এরকম করলাম। কতটুকু, এর কর্নার এবং এর কর্নার একটা ডিস্টেন্স আছে না। এবার আপনি কন্ট্রোল ডি দেন, প্রত্যেক ক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু একই রকম থাকবে। ঠিক আছে, কি বললাম, প্রত্যেক ক্ষেত্রে ডিস্টেন্স একই রকম থাকবে। দেখেন, দেখছেন, সেম ভাবেই পেস্ট হবে। তাহলে এটাকে কি বললাম, কন্ট্রোল ডি। দেখেন আমি এখানে আসলাম, এইটাকে ধরে এতটুকু বড় করলাম, কন্ট্রোল ডি দিলাম, সে বড় হচ্ছে। এটাকে আবার একটু নিচে নিয়ে আসি, এই যে একটু নিচের দিকে টানতে না, এতটুকু তো আমরা পারি। কন্ট্রোল ডি দিলাম, বড় হচ্ছে না। তাহলে কি ডি, কন্ট্রোল ডির কাজ কি, তাহলে যে আমি যে জিনিসটা করলাম সেটাকে বারবার কি করবে। আচ্ছা, এখানে কি একটা বোঝাতে যাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ, এবার দেখেন আমাদের অনেক সময় আমরা একটা কোনো যখন কোনো ডিজাইন করি তখন সেই ক্ষেত্রে আমাদের কী হতে পারে, অনেক ইনফরমেশান, ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, শেপ হতে পারে, অনেক কিছু থাকতে পারে। এখন আমার নির্দিষ্ট করে কোনো একটা কিছুকে ধরা দরকার। ঠিক আছে, কি বললাম, কোনো একটা কিছুকে ধরা দরকার। আমাদের এখানে আমি একটা ফাইল যদি ওপেন করতে পারি সেটাই বেস্ট হয়। আচ্ছা, তখন এখান থেকে আমি একটা ডিজাইনকে ওপেন করলাম। ঠিক আছে, কি করলাম, একটা ডিজাইনকে ওপেন করলাম। এটা একটু ইয়ে আছে, এই যে ও দেখেন, ধরুন আমি এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে, হোয়াইট। ধরুন এই ব্যাকগ্রাউন্ড বাদে বাকি যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে আমি বের করব। ঠিক আছে, এখন যদি আমি এইভাবে সেভে ধরে টান দিই তাহলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা সহ চলে যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি কি, যে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিতে পারি। কি করতে পারি, কন্ট্রোল জেড দিলাম, একটু লক করতে পারি। এখন আমার ব্যাকগ্রাউন্ডটাকে ধরা আছে না, কন্ট্রোল টু, কি বললাম, কন্ট্রোল টুতে তাহলে কি হবে, লক হবে। এইবার দেখেন আমি এটাকে ধরলাম, ডিজাইনটাকে বাইরে গেছে, শুধুমাত্র গিয়েছে না। এখন যদি আমি কন্ট্রোল ওয়ালটা টু প্রেস করি তাহলে দেখেন এটা আবার আনলক হয়ে গেছে। বুঝতে পারছেন কথা কি ক্লিয়ার? তাহলে কন্ট্রোল টু দিয়ে কি করতে পারি, কন্ট্রোল প্লাস টু দিয়ে আমরা কি করব, কোনো একটা কিছুকে লক করব। আবার যদি কন্ট্রোল এবং ওয়াল্টার প্লাস কি টু যদি প্রেস করি তাহলে সেটা কি হবে, আনলক হয়ে যাবে। দেখেন আমরা আমাদের যেখানে কাজ করতেছিলাম সেখানে চলে আসি।
এখন দেখেন এইখানে এই যেটা আছে, এইটা আছে না, এইটাকে এর উপরে একটু নিয়ে আসি, এটাকে ওইটার উপরে একটু নিয়ে আসি, আমরা এগুলো জানবো উপরে নিয়ে আসা। ও ধরেন এই শেপটা কি আমি লক করে দেবো, ঠিক এই জায়গা থেকে এই শেপটাকে ধরবো, এইটাকে তাহলে লক যদি করি তাহলে কি করতে হবে, Ctrl+2 দিলাম, কি হয়ে গেল, লক হয়ে গেল। এখন দেখেন আপনি এইটাকে চাইলে আর ধরতেই পারবেন না, ধরা যাচ্ছে কি, এটা কি হয়ে গেছে, লক হয়ে গেছে। এবার এখন এই লেয়ারে খেয়াল করেন, এই যে এইটা সবার উপরে আছে না এই শেপটা, এই যে একদম উপরে শেপটা দেখেন, এইখানে একটা ছোট্ট একটা লক একটা আইকন আছে দেখছেন। এবার এইখানে ক্লিক করে আপনারা লক করে দিতে পারেন, দেখেন এই যে গ্রিন শেপটা এই যে মাঝখানে আছে, এইখানে ক্লিক করেন, এটাও লক হয়ে গেছে, দেখেন এটাকেও ধরতে পারবেন না। তাহলে Ctrl+2 দিয়ে কি করতে পারি, লক করতে পারি, Ctrl+2 দিয়ে কি করতে পারি, লকটাকে খুলতে পারি। আবার দেখেন এইখানে এই যে লেয়ারের এই যে আই অপশনের পাশে যেটা আছে, এটা দিয়ে কি করতে পারি, এখানে ক্লিক করে লক করে দিতে পারি, অথবা এরপরে আবার যদি ক্লিক করি তাহলে কি আনলক হয়ে যাবে। বুঝতে পারছেন কি, কঠিন মনে হচ্ছে নাকি? এখন ধরেন এইটাকে আমার এখন কি আছে, লক আছে না, এখন দেখেন আমি এইখানে যদি ক্লিক করি যে এই যে এই কালারের উপরে, তাহলে কোনটা ধরা পড়ছে, নিচেরটা না, কেন ধরা পড়ছে, কারণ ওটা এখন লক অবস্থা আছে। আপনি চাইলে আর ওটাকে কি করতে পারবেন না, কোনো দিকে নিয়ে যেতে পারবেন না, কোনো কালার চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছুই পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমি আনলক না করব। বুঝতে পারছেন এটা, লক এবং আনলক ক্লিয়ার এটা। আচ্ছা এটাকে তাহলে ডিলিট করে দিই। আচ্ছা একটু এটাকে একটা জিনিস একটু দেখাবো, যার কারণে এটা ডিলিট নাই করি। আচ্ছা তো দেখেন আর একটা জিনিস যেটা আমরা একটু শিখি, সেটা হলো গ্রুপ এবং আনগ্রুপ। আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ করার দরকার হয়। কেন গ্রুপ করার দরকার হয়, মনে করেন লেয়ারকে যখন সাজাইতে হয়, লেয়ার তো আমরা সবাই বুঝি না কি, এইখানে যেগুলো আছে এটাকে আমরা কি বলবো, লেয়ার। তো এই লেয়ারকে যখন আমরা সাজাবো তখন অনেক সময় কি হয় যে যদি একটা মানে ডিজাইনে যদি মনে করেন 2টা বা 3টা 5টা ইমেজ আছে, তাহলে এই পেজে 3টা ইমেজ আছে, ইমেজ 3টাকে একটা গ্রুপ করলাম, যে কয়টা শেপ আছে শেপগুলোকে একটা গ্রুপ করলাম, হেডলাইন টেক্সট বা সাব মানে যে শর্ট টেক্সটগুলোকে সেগুলোকে একটা মানে গ্রুপ করলাম, প্যারাগ্রাফ টেক্সট যেটা আছে সেটাকে একটা গ্রুপ করলাম, ঠিক আছে। এরকম গ্রুপ করার আমাদের দরকার হইতে পারে। দেখেন আমি একটা এইখানে আসি, এই ডিজাইনটাতে আসি, দেখেন আমি যখন এই ডিজাইনটার উপরে ক্লিক করতেছি, ফার্স্টে সেটা ক্লিক করলাম, দেখেন এই পুরো ডিজাইনটা ধরা পড়ছে। কেন ধরা পড়ছে, কারণ এটা গ্রুপ করা আছে, ঠিক আছে। এই যেটাকে সরান, দেখেন সবগুলো একসাথে আছে, কি আছে, এটা গ্রুপ করা আছে, একসাথে আছে। এবার যদি আমি এটাকে আনগ্রুপ করি তাহলে কি আবার আলাদা হয়ে যাবে। তো আমরা এখান থেকে আগে আনগ্রুপটা দেখে আসি। দেখেন এখানে কয়টা আছে, 3টা শেপ আছে না। Ctrl+G যদি আমরা প্রেস করি, Ctrl+G, তাহলে কি হবে, গ্রুপ হয়ে গেল। এখন দেখেন আপনি এই যে একসাথে নাড়াতে পারবেন এবার সবগুলোকে। কি বললাম বুঝতে পারছেন, সবগুলোকে কি করতে পারবো, একসাথে নাড়াইতে পারবো। Ctrl+G দিয়ে তাহলে গ্রুপ করলাম। এখন আমার আবার কি হইতে পারে, আনগ্রুপ তো করা লাগতে পারে, তাহলে Ctrl+Shift+G প্রেস করলাম, এইবার আবার কি হয়ে গেল, আনগ্রুপ হয়ে গেল। এইটাকে আর একটা ওয়েতে করা যায়, তাহলে Ctrl+G-তে গ্রুপ করলাম, Ctrl+Shift+G-তে কি হয়ে গেল, আনগ্রুপ হয়ে গেল। দেখেন এইগুলোকে আবার এরকম সিলেক্ট করে রাইট সাইড যদি ক্লিক করে এখানে দেখেন গ্রুপ অপশন আছে, গ্রুপ করলাম, আবার এটাকে একটা সিলেক্ট আছে না, রাইট সাইড ক্লিক করলে এই যে আনগ্রুপ অপশন আছে, দেখছেন। এই যে এগুলোকে ধরলাম, রাইট সাইড ক্লিক করলাম, গ্রুপ, এই যে আবার রাইট সাইড ক্লিক করলাম, আনগ্রুপ। ক্লিয়ার, গ্রুপ আনগ্রুপ। বিদ্যুৎ চলে গেল, তাহলে তোর ক্লাস দিতে পারবো না। আচ্ছা তাহলে যদিও আমরা অনেকটা দেখে আসছি আজকে, তাহলে এই পর্যন্ত রাখি।